বিশাল সমুদ্র, ঝড় উঠেছে প্রচণ্ড। এই ঝড়ের মধ্যে একটা ছোট্ট বোট চলেছে এক উদ্দেশ্যে। সাধারণত এইসব দৃশ্য আমরা মুভিতেই দেখে থাকি, কিন্তু যদি বলি এই দৃশ্যটা কোনো মুভির নয়, বাস্তবে ঘটেছিল। কি ঘটেছিল বাস্তবে সেটা আমি ভিডিও শেষে বলে দেব। 1952 সালের এক ভয়ঙ্কর শীতের রাত। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে জাহাজের গায়ে। সেই ভয়ঙ্কর ঝড়ের মাঝখানে হঠাৎ করেই একটা তেলবাহী জাহাজ দুই টুকরো হয়ে যায়, আর সেই জাহাজের মধ্যে আটকে পড়ে কয়েকজন নাবিক। চারদিকে শুধুই অন্ধকার, বরফ শীতল জল আর মৃত্যু ভয়। কেউ জানে না যে তারা বাঁচবে কিনা। ঠিক সেই সময় ছোট্ট একটা কোস্টগার্ড স্টেশনে এমন একজন সাহসী মানুষ, যার নাম বার্নার্ড বেরেন ওয়েবার, এই অসম্ভব মিশনের দায়িত্ব পায়। সবাই জানতো যে এই মিশন মানে প্রায় নিশ্চিত মৃত্যু। তবুও তারা রওনা দেয় একটা ছোট্ট নৌকা নিয়ে ভয়ঙ্কর ঝড়ের মধ্যে। বেন্নি কি পারবে ওই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে ওই মানুষগুলোকে বাঁচাতে, নাকি সে নিজেই তলিয়ে যাবে বিশাল সমুদ্রে? হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি দ্য ফাইনেস্ট আওয়ার্স। মুভি শুরু হয়, দেখা যায় বেন্নি তার বন্ধুকে নিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছে, যার নাম মারিয়াম। বেন্নি আজ প্রথম দেখা করবে মারিয়ামের সঙ্গে, তাই সে কিছুটা নার্ভাস। বেন্নি এবং মারিয়াম একটা রেস্টুরেন্টে দেখা করে এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। তারা ঠিক করে বিয়ে করবে, কিন্তু বিয়ে করার জন্য বের্নিকে তার কমান্ডোর কাছ থেকে পারমিশন নিতে হবে, কারণ বের্নি ওয়েবার ছিলেন একজন সাহসী কোস্টগার্ড। সমুদ্রে বিপদে পড়া মানুষদের উদ্ধার করার কাজ করে সে। দৃশ্য পাল্টায়, দেখা যায় একটা বিশাল বড় তেলবাহী জাহাজ, যার নাম SS প্যান্ডলেটন। এই জাহাজটার প্রধান কাজ ছিল সমুদ্রে এক জায়গা থেকে অন্য জায়গায় তেল বহন করা। জাহাজটা ছিল খুব লম্বা ও শক্তিশালী। এর ভেতরে ছিল অনেকগুলো বড় বড় তেলের ট্যাঙ্ক। দেখা যায় ওই বিশাল সমুদ্রে হঠাৎই সমুদ্রের প্রচণ্ড ঠান্ডা এবং বিশাল ঢেউ জাহাজটার উপর ক্রমাগত আছড়ে পড়তে থাকে। বড় জাহাজটা কেঁপে কেঁপে উঠতে থাকে। জাহাজের ভেতরের জিনিসগুলো ওলটপালট হয়ে পড়তে থাকে। নিমেষের মধ্যেই জাহাজটা ভেঙে দুটুকরো হয়ে যায়। সামনের অংশটা জলে ডুবে যায়, আর পেছনের অংশে কিছু নাবিক এবং জাহাজের স্টাফরা আটকা পড়ে যায়। জাহাজের ক্যাপ্টেন রে সবাইকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে বেনি কমান্ডোর কাছে তার বিয়ের কথা বলতে আসে, তবে তার কমান্ডার তাকে এই জাহাজটা উদ্ধারের কাজ দিয়ে দেয়। বেনি নাও করতে পারে না। অফিসে সবাই তাকে বলে, বেনি তুমি একটা বাহানা দিয়ে এখান থেকে ফিরে যাও। তুমি বলো যে তুমি জাহাজটাকে দেখতে পাওনি, তাই তুমি ফিরে এসেছো। কিন্তু বেনি বলে, না, আমি এটা করতে পারবো না। সবার আগে মানুষকে বাঁচানো আমার ডিউটি। এর আগেও বেনি এরকম একটা মিশনে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কাউকে বাঁচাতে পারেনি। তাই এবার সে আপ্রাণ চেষ্টা করবে তাদের বাঁচানোর। বের্নির সাথে এই রেস্কিউ মিশনে তার কয়েকজন বন্ধু যাওয়ার জন্য তৈরি হয়। ওদিকে দেখা যায় মারিয়াম বের্নিকে নিয়ে চিন্তা করে খুব। ওদিকে দেখা যায় জাহাজটার অর্ধেক অংশ জলের ওপরে ভাসছে, তবে বেশিক্ষণ এভাবে থাকবে বলে মনে হয় না। সেখানে থাকা কয়েকজন স্টাফ লাইফ বোর্ড নিয়ে বেরোতে চাইলে রে সেই লাইফ বোর্ডটাকে ইচ্ছে করে জলে ফেলে দেয়, কারণ সে জানে এই ঝড় তুফানে কেউ লাইফ বোর্ড নিয়ে বেশি দূর যেতে পারবে না, মারা যাবে। তাই সে সবাইকে বাঁচানোর জন্য এই কাজটা করে। সেখানে থাকা সবাই রের উপরে রেগে যায়। সে সবাইকে বুঝিয়ে বলে, এই জাহাজটা রাত হওয়ার আগেই ডুবে যাবে। আমাদের কাছে মাত্র 5 ঘন্টা আছে, আর এই লাইফ বোটে গেলে 5 মিনিটেই লাইফ বোটটা ডুবে যেত। তাই আমাদের রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে হবে। তারা জাহাজটাকে জলের ওপর ভাসিয়ে রাখার অনেক চেষ্টা করতে থাকে। এর মধ্যেই ক্যাপ্টেন রে জাহাজটাকে সমুদ্রের কিনারায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এদিকে বের্নি এবং তার 3 জন বন্ধু, যাদের নাম ড্যানিয়েল, রিচার্ড, এরভিন, তারা একটা ছোট্ট বোট নিয়ে বেরিয়ে পড়ে। চারদিকে কুয়াশার বরফ পড়ছে। আশেপাশের জায়গাগুলো, এমনকি লাইট হাউসটাও বরফে ঢেকে গেছে। মারিয়ামকে দেখা যায় সে বের্নির সঙ্গে দেখা করার জন্য তার অফিসে আসে, কিন্তু তার আগেই বের্নি বেরিয়ে পড়েছে। কমান্ডার বের্নিকে সমুদ্রপথে নির্দেশ দিচ্ছিল। মারিয়াম সমুদ্রের অবস্থা খারাপ জেনেও কমান্ডারকে বারবার বলতে থাকে, বের্নিকে ফিরিয়ে আনুন, কিন্তু কমান্ডার মারিয়ামের ওপর রেগে যায়। মারিয়াম সেখান থেকে রেগে চলে আসে এবং তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় প্রত্যেকটা জিনিস সাদা বরফে ঢাকা। রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট বরফের ঢিপির সঙ্গে মারিয়ামের গাড়ির ধাক্কা লাগে। মারিয়াম সেখানেই ফেসে যায়। দৃশ্য পাল্টায়। বার্নিদেরকে দেখানো হয় ছোট্ট নৌকাটাকে নিয়ে তারা এগিয়ে চলেছে সমুদ্রের মধ্যে, কারণ ওই জাহাজটা যেখানে ফেসে আছে সেখানে যেতে গেলে বড় জাহাজ নিয়ে সেখানে পৌঁছানো যাবে না। সমুদ্র তখন ঘুটঘুটে অন্ধকার, ঠান্ডা, আর ঝড় খুব শক্তিশালী। বার্নি জানত এই যাত্রা মানে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা। সমুদ্রের মাঝখানে পৌঁছানোর পর একের পর এক বিশাল ঢেউ নৌকাটাকে আঘাত করতে থাকে। বাতাস এত জোরে বইছিল যে নৌকাটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এরই সাথে বড় একটা ঢেউ এসে নৌকার কম্পাসটা নষ্ট করে দেয়। কম্পাসটা হারিয়ে যাওয়ায় তারা দিক ঠিক রাখতে পারছিল না। তবুও বার্নি আকাশের তারা এবং নিজের অভিজ্ঞতা এই দুটোকে কাজে লাগিয়ে পথ খুঁজে এগিয়ে যায়। সমুদ্রের একটা জায়গা ছিল যেখানে বিশাল বিশাল ঢেউ একসাথে ভেঙে পড়ছিল। এই জায়গাটাকে বলা হয় বার। এই জায়গাটা পার হওয়া খুব বিপজ্জনক ছিল,
তাদের সেই ছোট্ট নৌকাটাকে যেন দানবের মতো সমুদ্র ঢেউগুলো বারবার গিলে খাচ্ছিল। বার্নি হার না মেনে সঠিক সময় দেখে নৌকা চালিয়ে ঢেউয়ের ফাঁক বুঝে সামনে এগিয়ে যায়। সাহস ও দক্ষতা দিয়ে ভয়ঙ্কর সেই ঢেউগুলো পার হয়ে যেতে থাকে। ওদিকে দেখা যায় সেই বড় জাহাজটাতে দুজন লোক দূরবীন দিয়ে দেখতে থাকে যে আশেপাশে কোনো বালুচর আছে কিনা বা কোনো ছোট দ্বীপ দেখতে পায় কিনা, এবং কাকতালীয়ভাবে একটা ছোট দ্বীপ তারা দেখতেও পায়। সবাই মিলে ভাঙা জাহাজের অংশটা সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে তখনই একটা বিশাল বড় ঢেউ আসে আর জাহাজটাকে ধাক্কা মারে। জাহাজে থাকা যন্ত্রপাতিগুলো এদিক ওদিক পড়ে যেতে থাকে। ভেতরে জল ঢুকে পুরো জাহাজ জলে ভর্তি, আর সেই ভাঙা অংশটাতে আবার ফাটলের সৃষ্টি হয়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, তবে তারা বুদ্ধি করে সমুদ্রের ঢেউকে কাজে লাগানোর চেষ্টা করে এবং সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে জাহাজের পোলগুলো টেনে টেনে ঢেউয়ের দিকে নিয়ে যেতে থাকে, যাতে সমুদ্রের ঢেউ তাদের জাহাজটাকে সেই দ্বীপটার কাছে নিয়ে যায়। অনেক চেষ্টার পর জাহাজের তলা মাটি স্পর্শ করে। এতে জাহাজটা ডোবার হাত থেকে কিছুক্ষণের জন্য সময় পেয়ে যাবে। তবে সমস্যা এখনো কাটেনি। জাহাজটাতে এত জল ঢোকায় জাহাজটা ভারী হয়ে গেলে সেটা দ্বীপ থেকে সরে গিয়ে আবার মাঝ সমুদ্রে এসে পড়বে এবং তারা সবাই জলে ডুবে মারা যাবে। জাহাজের ইলেকট্রিসিটিও নষ্ট হয়ে পড়েছে। সবাই চিন্তায় পড়ে যায়। তাদের কাছে রেস্কিউ টিমের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। যদি এখানে রেস্কিউ টিম আসতে না পারে তাহলে আজকের রাতটা তাদের কাছে শেষ রাত। এদিকে মরিয়মকে দেখানো হয় সে এখনও মাঝ রাস্তায়। রাত হওয়ার সাথে সাথে ঠান্ডাও বাড়ছে, তবে ভাগ্যক্রমে সেই রাস্তা দিয়ে একটা মহিলা এবং তার বাচ্চাদের নিয়ে এসে বাড়ি ফিরছিল। মরিয়ম তার কাছে লিফট চাইলে সেই মহিলাটা মরিয়মকে সাহায্য করে এবং তার বাড়িতে নিয়ে যায়। সেই মহিলাটা বার্নিকে আগে থেকেই জানত। আগেরবার বার্নি যাদেরকে রেস্কিউ করতে গিয়েছিল তাদের মধ্যে মহিলাটার স্বামীও ছিল। সেই মহিলাটা মরিয়মকে বলে, বার্নি খুব ভালো মানুষ, সাহসী, সে ঠিক পারবে, তুমি চিন্তা করো না। আর মরিয়মের গাড়িটা সেই মহিলাটার ভাই এসে ঠিক করে দেয়। মরিয়ম বেরিয়ে পড়ে সমুদ্রের কিনারার দিকে বার্নির ফিরে আসার আশা নিয়ে। এদিকে রাতের অন্ধকারে সমুদ্রে কিছুই চোখে পড়ছে না বার্নির। বার্নিরা তাদের বোটের হেডলাইটটা জ্বালায় আর ভাগ্যক্রমে সেই লাইটের আলো ওই জাহাজটাতে গিয়ে পড়ে। তবে তারা ভাবে কেউ হয়তো বেঁচে নেই, কিন্তু হঠাৎ তারা একজনকে জাহাজের ছাদে টর্চ জ্বালাতে দেখে। জাহাজের লোকজন রেস্কিউ টিমকে দেখে বিশাল খুশি হয়। তবে এখানেও এক বিশাল সমস্যা দেখা দেয়। জাহাজটাতে প্রায় 30 থেকে 40 জন আছে, আর বার্নি যেই বোটটা নিয়ে গেছে তাতে শুধুমাত্র 12 জনই বসতে পারবে। তাহলে বাকিরা কোথায় বসবে? বার্নিকে তার একটা সাথী বলে যে আমরা অর্ধেক লোক রেখে এসে আবার বাকি অর্ধেক লোকদের নিয়ে যাব। কিন্তু বার্নি বলে ততক্ষণে জাহাজটা ডুবে যাবে। আমরা বাঁচলে সবাই একসাথে বাঁচব, আর মরলে সবাই একসাথে মরব। দেখা যায় জাহাজ থেকে এক এক করে জলের মধ্যে ঝাঁপ দিয়ে সবাই নামতে থাকে। তবে নামতে নামতে একটা লোকের জাহাজের সাথে জোরে আঘাত লেগে লোকটা মারা যায়। বার্নির খারাপ লাগে। দেখা যায় সেই ছোট্ট 12 জনের বোটটাতে বার্নি সবাইকে বসিয়ে নেয় এবং সেখান থেকে বের হওয়ার জন্য তৈরি হয়। বলা ভালো, এক মৃত্যুর পথযাত্রায় যাত্রা করার জন্য তৈরি হয়। কারণ বার্নি জানে যে এখানে আসার জন্য সে কোন কোন জিনিসের সঙ্গে লড়াই করে এসেছে, কত ভয়ঙ্কর পথ সামনের পথ। তো যাই হোক, দেখা যায় জাহাজের ভাঙা অংশটা জলের তলায় তলিয়ে গেছে। বার্নি যদি আরেকটু দেরি করত তাহলে জাহাজের সাথে সাথে লোকগুলো জলে ডুবে মারা যেত। এরপর বার্নি তার ছোট বোটটাতে 32 জন মানুষকে নিয়ে সমুদ্রের কিনারার উদ্দেশ্যে রওনা দেয়। তবে তার কম্পাসটা যেহেতু জলের মধ্যে হারিয়ে গেছে, সুতরাং সে রাস্তা খুঁজে পাচ্ছিল না। সমুদ্রের মাঝে তারা ভেসে থাকে এবং কমান্ডারকে এই সমস্ত কথা বলে রেডিওর মাধ্যমে। শহরের সব লোক রেডিওতে বার্নির গলা শুনতে পায় এবং বার্নি এতজনকে উদ্ধার করতে পেরেছে বলে সবাই অবাক হয়। সবাই খুব খুশি। কোস্টগার্ড মাস্টার বার্নিকে বলে, 32 জনকে একসাথে ওই বোটে করে আনাটা সম্ভব নয়। তোমাদের পাশে আরেকটা জাহাজ আছে, তুমি সেখানে কয়েকজনকে রেখে আসো। এটা শুনে বার্নি ইচ্ছে করে রেডিওটা অফ করে দেয়, কারণ সমুদ্রের মাঝে ওই ঝড় পেরিয়ে কোনো জাহাজ খোঁজাটা সম্ভব নয়। কি করে খুঁজবে? একাই তো হাতে কম্পাস নেই, কোন দিকে যাচ্ছে ঠিকমতো জানেও না। এর মধ্যে ওই বিশাল সমুদ্রের মধ্যে যে ঝড় উঠেছে সেখানে অন্য একটা জাহাজ খোঁজা অসম্ভব। বার্নি সবাইকে বলে, তোমরা আমার উপর বিশ্বাস রাখো, আমি ঠিক তোমাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাব। বার্নি জানে না যে সমুদ্রের কোন দিকে যাচ্ছে তারা। পুরো সমুদ্র অন্ধকার। এরই মধ্যে কোস্টগার্ড স্টেশনের ইলেকট্রিসিটি চলে যায়। লাইট হাউসের আলো এবার বার্নি দেখতে পারবে না। সমুদ্রের সাথে সাথে গোটা শহর অন্ধকার। তাই বার্নি ঈশ্বরের ওপরে বিশ্বাস রেখে এবং তার অভিজ্ঞতার সাথে এগিয়ে যায়। ভাগ্য তাদের সায় দেয়। কিছুক্ষণ পরেই দেখা যায় এক স্বস্তিকর দৃশ্য। হঠাৎই বার্নির চোখে পড়ে এক ঝাপসা আলো। সে আলোর দিকে এগিয়ে যায় আর দেখা যায় অনেক লোক সমুদ্রের কিনারায় এসে তাদের গাড়ির লাইট জ্বালিয়ে রেখেছিল।
যাতে আলোগুলো দেখে বার্নি কিনারা অবধি পৌঁছতে পারে। সেখানে সবাই সবার পরিবারের সদস্যদের জন্য অপেক্ষা করছিল, আর মারিয়াম বার্নির জন্য। ভয়ঙ্কর ঝড়ের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে অবশেষে ছোট্ট লাইফ বোটটা সমুদ্র পেরিয়ে কিনারায় ফিরে এসেছে। সবাই তখন ক্লান্ত, ঠান্ডায় কাঁপছে, কিন্তু চোখে একটা আনন্দ। তারা অসম্ভবকে সম্ভব করেছে। সাহসী কোস্টগার্ড বার্নি এবং তার সঙ্গীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে 32 জন মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। আর এটা শুধু উদ্ধার অভিযান ছিল না, এটা ছিল মানবতার, সাহসের এবং দায়িত্ববোধের এক অসাধারণ উদাহরণ। সবাই পরিবারকে পেয়ে অনেক খুশি, আর মারিয়াম তার বার্নিকে পেয়ে। মুভিটা এখানেই শেষ হয়। এই মুভিটা একটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। এই ঘটনাটা ঘটে 1952 সালের 18 ফেব্রুয়ারি আমেরিকার কেপ কড সমুদ্রের কাছে। এটা ইতিহাসের পাতায় অন্যতম একটা শ্রেষ্ঠ রেস্কিউ মিশন। এই কাজের জন্য বার্নি এবং তার সঙ্গীরা পুরস্কার পায়, এবং শেষে বার্নি ও মারিয়ামের বিয়েও হয়। তারা 85 বছর বয়স পর্যন্ত সংসার করে। এরপর বার্নি মারা যায়, এবং এই মিশনের ওপরে যে বইটা লেখা হয় সেই বইটার নামই হলো এই মুভিটার নাম, দ্য ফাইনেস্ট আওয়ার্স। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দিও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো আর সমুদ্র থেকে দূরে থাকো।